তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলোতে তারা আপ্রাণ চেষ্টা করেছে। মুস্তাফিজ এবং ফয়সাল সাজিকে ভারতে নেওয়ার জন্য মেডিকেল ভিসার আবেদন করে এবং 19 তারিখ দেশে ফেরার পর তারা বাংলাদেশে এসে প্রায় 20 তারিখের অর্থাৎ 19 তারিখ রাতেই তারা শাহিনের সাথে তারা কথা বলে। অবশ্য তেমন নতুন কোনো তথ্য নয়, তেমন গুরুত্বপূর্ণ তথ্য নয়, তারপরেও যেহেতু একটা হত্যা মামলার সঙ্গে জড়িত এই মুস্তাফিজ এবং ফয়সাল সাজি, তারপরেও তাদের একটু আপডেট নিয়ে কথা বলতে হয়। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে এরই মধ্যে ডিবি পুলিশ সীতাকুণ্ডের একটি পাহাড়ের নিচ থেকে ফয়সাল সাজি এবং মুস্তাফিজকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তারা রিমান্ডে নিয়ে নেয় জিজ্ঞাসাবাদের জন্য। তো রিমান্ডে নিয়ে নেওয়া জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মুস্তাফিজ মঙ্গলবার সে 164 ধারা জবানবন্দি দেয় এবং 164 ধারার জবানবন্দিতে সে যেটি আদালতকে বলেছে, আমরা আদালত থেকে টুকটাক যে তথ্যগুলো জানতে পেরেছি, সেটি হচ্ছে যে সে আদালতকে জানিয়েছে যে আসলে এবছরেরই মার্চ মাসের দিকে ফয়সাল এবং মুস্তাফিজ দুজনই আসলে বন্ধু, দুজনই দেখা করে শিমুল ভূঁইয়ার সঙ্গে, যে আসলে আমানুল্লাহ আমার নামে সঞ্জীবা গার্ডেনের নিউটাউনের, কলকাতা নিউটাউনে সঞ্জীবা গার্ডেনে যিনি ঢুকেছিল, যার পাসপোর্টের নাম আমানুল্লাহ আমান, কিন্তু আসলে তার সত্যিকারের নাম হচ্ছে শিমুল ভূঁইয়া। অনেকগুলো মামলা থাকবার কারণে সে নামটি পরিবর্তন করে, তার এক বন্ধুর সহযোগিতায় এটি পরিবর্তন করে সে নাম পরিবর্তন করে। যাই হোক, সেটি বলাই ভালো। তো শিমুল ভূঁইয়ার সঙ্গে মার্চ মাসের দিকে ফয়সাল এবং মুস্তাফিজ দুজন দেখা করে। তারা খুব অভাব অনটনের মধ্যে ছিল 164 ধারা জবানবন্দিতে, যেটি মুস্তাফিজ আদালতকে জানায় যে তারা অভাব অনটনের মধ্যে ছিল। তো শিমুল ভূঁইয়ার সঙ্গে তারা যোগাযোগ করে। তো যোগাযোগ করার পর শিমুল ভূঁইয়ার কাছে তারা টাকা চায়, ধার দেনা বা যেভাবেই হোক তাদেরকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য টাকা চায়। ফয়সালকে এবং মুস্তাফিজ টাকা চায় আসলে শিমুল ভূঁইয়ার কাছে। তখন শিমুল ভূঁইয়া মার্চ মাসের দিকে বলে যে তোমাদেরকে অনেক টাকা দেব, ছোট্ট একটি কাজ করতে হবে। তো কী কাজ? বলে যে কাজ করবা কিনা সেটি আগে রাজি হও, তার পরবর্তীতে কী কাজ সেটি পরবর্তীতে জানানো যাবে। তো মুস্তাফিজের 164 ধারা জবানবন্দি সে মঙ্গলবার দিন দেয় আদালতের কাছে এবং বুধবার দিন দেয় ফয়সাল সাজি। দুজনের কথা প্রায় নেই। তো যখন টাকা চায় তখন শিমুল ভূঁইয়া তাদেরকে একটি কাজের প্রস্তাব দেয় এবং কাজের প্রস্তাব দিলে তারা যেহেতু টাকার সমস্যা, টাকা প্রয়োজন, সে কারণে শিমুল ভূঁইয়ার কথায় তারা অনেকটা রাজি হয়ে যায় এবং তাদেরকে মোটা অঙ্কের টাকা দেবে বলে প্রস্তাব করে এবং সেই প্রস্তাবের আলোকে শিমুল ভূঁইয়া সেই প্রস্তাবের আলোকে আসলে ফয়সাল সাজি এবং মুস্তাফিজ সেই হত্যাকাণ্ডে শরিক হওয়ার জন্য সায় দেয়। এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভূঁইয়া। শিমুল ভূঁইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। এবং যেহেতু বিদেশের মাটিতে, তো দুজনের তো পাসপোর্ট নাই, তো পাসপোর্ট কী করে যাবে? দুজনের বাড়ি আবার খুলনাতে। তো খুলনা থেকে মার্চ মাসেই ঢাকাতে আসে। মার্চ মাসে ঢাকাতে এসে তাদের পাসপোর্ট কী করে করতে হবে এবং কিভাবে করা সম্ভব হবে এবং এত দ্রুত পাসপোর্ট কিভাবে করবে, সেজন্য আসলে শিমুল ভূঁইয়া তখন আখতারুজ্জামান শাহিনের সঙ্গে মুস্তাফিজ এবং ফয়সাল সাজির পরিচয় করিয়ে দেয় এবং পরিচয় করিয়ে দেয় আখতারুজ্জামান শাহিনের বসুন্ধরা আবাসিক এলাকায় যে এফ ব্লকে যে ফ্ল্যাটটি রয়েছে, সেই ফ্ল্যাটে আসলে পরিচয় করিয়ে দেয় এই দুজনকে, ফয়সালকে এবং মুস্তাফিজকে। আখতারুজ্জামান শাহিনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে শিমুল ভূঁইয়া। তখন আখতারুজ্জামান শাহিন দুজনকে বলে যে তাদের দুজনকে পাসপোর্ট বানিয়ে দেবে সে নিজে, এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে তখন সিয়াম হোসেন। সিয়াম হোসেনকে তখন এই দুজন চিনত না। তখন সিয়াম হোসেনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আখতারুজ্জামান শাহিন যে সিয়াম হোসেন তোমাদের সকল কিছু করে দেবে, পাসপোর্ট থেকে শুরু করে ভিসা পর্যন্ত। তো সিয়াম হোসেন আবার দুজনের দায়িত্ব নিয়ে নেয় সেই বসুন্ধরার এফ ব্লকের আখতারুজ্জামান শাহিনের ফ্ল্যাটে, এবং সেই অনুযায়ী সিয়াম হোসেন এ দুজনকে যাবতীয় যতটুকুন কাগজ দেওয়া সম্ভব হয় তাদের এনআইডি থেকে শুরু করে সব কিছু, আসলে তেমন কিছুই ছিল না হয়তো এনআইডি ছাড়া। তো এনআইডি দেওয়ার ফলে সিয়াম হোসেন নিজে আসলে পাসপোর্ট অফিসে সেই ডাউনলোড করে, ফর্ম ডাউনলোড করে
পাসপোর্ট করায় দুজনকে, এবং পাসপোর্ট করবার জন্য যতটুকুন যা প্রয়োজন হয়, যা যা করা দরকার সিয়াম হোসেন করে। এবং পাসপোর্ট হাতে পাওয়ার পর এই সিয়াম হোসেনই মুস্তাফিজ এবং ফয়সাল সাজিকে ভারতে নেওয়ার জন্য মেডিকেল ভিসার আবেদন করে। এবং মেডিকেল ভিসার আবেদন কিভাবে করতে হয়, কলকাতার পার্টে কারা আছে সেখান থেকে একটা ইনভাইটেশন লাগবে, বা ভারতীয় পার্টে যারা আছে তাদের একটা ইনভাইটেশন লাগবে, সেখান থেকে ইনভাইটেশন এনে দেয় একজনের নামে, আরেকজন অ্যাটেন্ডেন্স হিসেবে তারা সেখানে সেই ইনভাইটেশনের আলোকে, এবং এখানে যে প্রেসক্রিপশন, তাদের কি রোগ, এই রোগ সংক্রান্ত যাবতীয় যে কাগজপত্র, ভুয়া কাগজপত্র, এই সমস্ত কিছু আসলে সিয়াম হোসেন তৈরি করে তারপর সিয়াম হোসেন নিজে দাঁড়িয়ে থেকে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র যে যমুনা ফিউচার পার্কে, সে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সিয়াম হোসেন এই ফয়সাল এবং মুস্তাফিজকে নিয়ে যায়। এবং পরবর্তীতে ফয়সাল এবং মুস্তাফিজ উভয়ই ফিঙ্গারপ্রিন্ট এবং পাসপোর্ট জমা দিয়ে প্রয়োজনীয় যে চিকিৎসার যে ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন থেকে শুরু করে অন্যান্য যে ভুয়া কাগজপত্র রয়েছে সেগুলো আসলে জমা দেয়। পরবর্তীতে তাদের কিন্তু ভারতীয় ভিসা হয়ে যায়। সেটি হয়ে যায় হলো এপ্রিল মাস নাগাদ। মার্চ মাসে তারা কথা বলে এবং এই প্রক্রিয়া করতে করতে এবং সেই বসুন্ধরা আখতারুজ্জামান শাহীনের ফ্ল্যাটে থাকতে থাকতে তাদের এই প্রক্রিয়া করতে করতে এপ্রিল মাস নাগাদ চলে যায়। এবং এপ্রিল মাস নাগাদ যখন তাদের ভিসা টিসা হয়ে যায়, তখন কিন্তু তারা মে মাসের শুরুর দিকে ফয়সাল মুস্তাফিজ দুজন কলকাতা চলে যায়। এবং দুজনকে, একজনকে রাখে নিউ মার্কেট এলাকার একটি হোটেলে, আরেকজনকে আরেকটি বাসায় রাখে। এই সমস্ত হচ্ছে আখতারুজ্জামান শাহীন এবং সেই সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল সিয়াম হোসেন। তারা এই দুজনকে অর্থাৎ ফয়সাল এবং মুস্তাফিজকে কোঅর্ডিনেট করতে থাকে। এবং করতে করতে একটা সময় সঞ্জীবা গার্ডেনে তাদেরকে প্রবেশ করায় হত্যার জন্য, আনারকে হত্যার জন্য সঞ্জীবা গার্ডেনে তারা প্রবেশ করে 10ই মে। ফয়সাল মুস্তাফিজ যে দুজন সঞ্জীবা গার্ডেনে যায় 10ই মে। সেখান থেকে আখতারুজ্জামান শাহীনের সঙ্গে শেষ দেখা হয় 10ই মে। আসলে আখতারুজ্জামান শাহীন বাংলাদেশে চলে আসে এবং সিয়াম হোসেন সঞ্জীবা গার্ডেনে, কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে যে ফ্ল্যাট, ট্রিপ্লেক্স যে ফ্ল্যাটটি, ওই ফ্ল্যাটটিতে তারা 10ই মে সেখানে প্রবেশ করে। সিয়াম হোসেন তাদেরকে সেখানে নিয়ে যায়। কলকাতার যে হাউসটাতে তারা এই 7 জন কিলিং মিশন অংশগ্রহণ করেছিল, তার মধ্যে এই 2 জন ছিল শিমুল ভূঁইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি। এর আগে থেকে কিন্তু ছিল শিমুল ভূঁইয়া এবং সেলেস্তি রহমান, তারা আগে থেকে ছিল, এবং জিহাদ হাওলাদার তার আগে থেকেই ছিল। অর্থাৎ 10ই মে সবাই একসঙ্গে ভেতরে প্রবেশ করে এবং যার যার প্রয়োজন হয়, হয়তোবা টুকটাক ছোটোখাটো কাজের জন্য তারা 1-2 বের হতো মাঝে সাঝে, কিন্তু 10ই মে তাদের প্রবেশ করতে হয়। এবং 10ই মে প্রবেশ করে 13ই মে যখন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনার ঢোকে সঞ্জীবা গার্ডেনে সেই ফ্ল্যাটে, তখন তাদের যে পরিকল্পনা অনুযায়ী, সেই পরিকল্পনা অনুযায়ী তাদেরকে হত্যায় অংশ নেওয়া এবং পরবর্তীতে একটু নারকীয় কথা, বিভৎস কথাবার্তা, তারপরেও বলতে হয় হত্যায় অংশ নেওয়া। কার কী কাজ ছিল সেটি আসলে ভাগ করে দেয় আখতারুজ্জামান শাহীন। কে হাড় থেকে মাংস আলাদা করবে, কে মাংস কোথায় ফেলবে, কে হাড় কোথায় ফেলবে, কে কোন ব্যাগ ক্যারি করবে, কার সাথে কার কী লেনা দেনা, কে কোথায় গিয়ে কার সাথে যোগাযোগ করবে, এই সমস্ত কিছু পরিকল্পনা আগে থেকেই আখতারুজ্জামান শাহীন করে রেখেছিল। এবং আখতারুজ্জামান শাহীনের প্ল্যান মোতাবেকই তারা ওখানে যায় এবং হত্যাকাণ্ডে অংশ নেয়। এবং পরবর্তীতে তারা আবার হত্যাকাণ্ডের পর 16-17 তারিখের দিকে বাংলাদেশে প্রবেশ করে। তখন আখতারুজ্জামান শাহীন কিন্তু বাংলাদেশেই ছিল, তখন সে গুলশানের ফ্ল্যাটটিতে ছিল। আখতারুজ্জামান শাহীনের 2টি ফ্ল্যাট বলে জানা যায়, গুলশানে একটি, বসুন্ধরা একটি। যখন 19 তারিখ আখতারুজ্জামান শাহীনের সঙ্গে ফয়সাল সাজি এবং মোস্তাফিজ, এই 164 ধারা জবানবন্দি যারা দিচ্ছে, তারা যখন যোগাযোগ করে, তখন আসলে আখতারুজ্জামান শাহীন দুজনের কাছ থেকে পাসপোর্ট রেখে দিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে 19 তারিখে। কারণ 19 তারিখ আসলে শিমুল ভূঁইয়ারা গ্রেফতার হয়, সেলেস্তি রহমানরা গ্রেফতার হয়, তানভীর গ্রেফতার হয়, এই 3 জন 19 তারিখে গ্রেফতার হয়। এই তথ্যটি চলে যায় আখতারুজ্জামান শাহীনের কাছে। তখন তাদেরকে 30,000 টাকা দিয়ে, ফয়সাল এবং মুস্তাফিজকে 30,000 টাকা দিয়ে পাসপোর্ট জমা দিয়ে চলে যেতে পারে। এবং সেই পাসপোর্ট সে রেখে দেয় তার বসুন্ধরা আবাসিক এলাকার যে F ব্লকের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে।
এবং এই 30,000 টাকা দিয়ে তাদেরকে দেশের বাইরে যাওয়ার আর কোনো সুযোগ যাতে না থাকে, তারা যাতে পালিয়ে যেতে না পারে, আখতারুজ্জামান শাহীন ইচ্ছাকৃত এই দুজনের পাসপোর্টটি রেখে দেন। কেন এদেরকে আসলে আখতারুজ্জামান শাহীন দাবার গুটি বানিয়েছে, এটি আসলে তারা বিস্ময় প্রকাশ করেছে আদালতের কাছে 164-এ ম্যাজিস্ট্রেটের সামনে। কেন যে তাদেরকে আসলে তোপের মুখে ফেলে আখতারুজ্জামান শাহীন পালালো, কারণ 20 তারিখেই কিন্তু আখতারুজ্জামান শাহীন 20 মে বাংলাদেশ ত্যাগ করে। তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে। তো ইচ্ছাকৃতভাবে কেন দাবার গুটি হিসেবে তাদেরকে ব্যবহার করেছে, কেন তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে ধরতে পারে এবং তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে, অ্যাটলিস্ট তারা বর্ডার পার করতে পারতো, হয়তো পার করতে পারতো। তাদের ভিসার কয়দিন মেয়াদ ছিল জানি না, সেটা হচ্ছে যে চিকিৎসা ভিসা সাধারণত ডাবল এন্ট্রি থাকে সাধারণত। তাদের যদি ডাবল এন্ট্রির সুযোগ থাকতো তাহলে তো তারা ভারতে পালিয়ে যেতে পারতো। এইটা ধারণা করে হয়তো আখতারুজ্জামান শাহীন তাদেরকে দাবার গুটি হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে সে পেছন থেকে পাসপোর্ট দুটো নিয়ে সে পালিয়ে যায়। পরবর্তীতে তো তারা বাংলাদেশের বাইরে কোথাও পালিয়ে যেতে পারে না, চেষ্টা করে যদিও, এবং সীতাকুণ্ডের একটি পাহাড়ের পাদদেশ থেকে গ্রেফতার করে বলে যে ডিবি যেটা দাবি করে। তো এখন পর্যন্ত এই বক্তব্যগুলো হচ্ছে মুস্তাফিজ এবং ফয়সাল সাজি 164 ধারার জবানবন্দিতে তারা কিভাবে এই আনার হত্যার কিলিং মিশনের সঙ্গে অন্তর্ভুক্ত হলো এবং কিভাবে ধরা পড়লো, এবং তাদেরকে যে দাবার গুটি বানিয়েছে আখতারুজ্জামান শাহীন, সে বিষয়গুলো আসলে পরিষ্কার করেছে এবং তারা দায় স্বীকার করে আদালতের কাছে জবানবন্দি দিয়েছে। ইন্ডিয়া থেকে কাজ সম্পন্ন করে তারা 19 তারিখ দেশে ফিরে, এবং 19 তারিখ দেশে ফেরার পর তারা বাংলাদেশে এসে প্রায় 20 তারিখের 19 তারিখ রাতেই তারা শাহীনের সাথে তারা কথা বলে। সেখান থেকে তাদেরকে মাত্র খরচের জন্য দুইজনকে মাত্র 30,000 টাকা দেয়। এই 30,000 টাকা নিয়ে তারা যেহেতু মানে এই এলাকাগুলি চিনে, একসময় ট্রাক ড্রাইভারই করেছে, সেই কারণে তারা এই গহীন অরণ্যকে তারা চিনার কারণে এবং তারা পাথাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন। এখন আখতারুজ্জামান শাহীন আসলে কি, যদি দাবার কোটের হিসেব করি, গুটির হিসেব করি, সে কি রাজা না মন্ত্রী? এটি আসলে তদন্ত কর্মকর্তারা বের করবার চেষ্টা করছেন। যদি মন্ত্রী হয়ে থাকে তাহলে তাদের রাজাকে, মানে অর্থাৎ এই পরিকল্পনা আনার হত্যাকাণ্ডের সঙ্গে আখতারুজ্জামান শাহীনের ওপরে আরও কে রয়েছে, কোনো সোনা চোরাচালান ব্যবসায়ী রয়েছে কিনা, বা তাদের ইন্ধন রয়েছে কিনা, রাজার ভূমিকা পালন করছে কিনা, যে মন্ত্রী দিয়ে সমস্ত কিছু তারা এইভাবে কন্ট্রোল করছে, বা মন্ত্রী দিয়ে সামনে যে গুটিগুলো, একটি দুটি গুটি, ফয়সাল সাজি, মোস্তাফিজ গুটি, তানভীর, সেলেস্তি রহমান, এই যে গুটি, শিমুল ভাইয়া, গুটিগুলোকে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনের দিকে ঠেলে দিয়ে নিজেদেরকে যে সরিয়ে নিল, এইটি আসলে কাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ পরিকল্পনায়, মদদে এবং আর্থিক সহায়তা, এবং এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা আসলে কিভাবে হয়েছে, কারা কারা সম্পৃক্ত ছিল আর্থিক সহায়তা বা প্রতিশ্রুতি দিয়ে? আমরা জানি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গ্রেপ্তার হয়েছেন, সে 2 কোটি টাকা দেওয়ার কথা বলেছে, যেটি কল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু স্বীকার করেছে 164 ধারা জবানবন্দিতে। তো তাদের আরও বড় কারা কারা জড়িত রয়েছে থাকতে পারত। তদন্ত কর্মকর্তারা বলছেন যে যদি আখতারুজ্জামান শাহীনকে গ্রেফতার করে আনতে পারত, বা অন্তত 2 দিন হলো জেরা জিজ্ঞাসাবাদ করতে পারত, তাহলে এই হত্যাকাণ্ডের দাবার গুটি সেই রাজা কে বা কারা, তাদেরকে হয়তো আইনের আওতায় আনতে খুব সহজ হতো।